আজকের চ্যাপ্টার নিউটনস লজ অফ মোশন। প্রথম দেখ, ক্লাস 9 এ তোরা বেশি এর ম্যাক্সিমামটা পড়ে এসেছিস, ওই জিনিসগুলোই আছে, একটু ফাস্ট। নিউটনের তিনটে ল আছে, এটা আমরা জানি। ফার্স্ট লতে বলা আছে কি, কোনো বডি রেস্টে থাকলে রেস্টেই থাকবে, বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতে থাকলে ইউনিফর্ম ভেলোসিটি নিয়েই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার এগেইনস্টে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। মানে যদি ফোর্সটা জিরো হয়ে যায়, মানে আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তার মানে যদি ও রেস্টে থাকে তবে সে রেস্টেই আছে। আর যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতে থাকছে, তার মানে ইউনিফর্ম ভেলোসিটি নিয়েই চলতে থাকছে। এইটা হচ্ছে আমাদের নিউটনস ফার্স্ট ল অফ মোশনে বলা আছে। নিউটন সেকেন্ড ল অফ মোশনে কি বলা আছে? The rate of change of momentum is directly proportional to the force applied. তাহলে দেখ, কোনো বডি রেস্টে থাকলে সে রেস্টেই থাকবে, কিংবা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতে থাকলে সে ইউনিফর্ম ভেলোসিটি নিয়েই চলতে থাকবে যতক্ষণ না আমি তার এগেইনস্টে একটা ফোর্স অ্যাপ্লাই করব। হলো, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড লতে কি বলা আছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। এটাও ক্লাস 9 এ আমরা পড়েছি যে del p দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড f। সেখান থেকে আমরা দেখেছিলাম ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। নিউটনস থার্ড ল অফ মোশনে দেখেছিলাম এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এই অ্যান কথাটা ম্যাক্সিমাম ছেলেপুলে ছেড়ে চলে যায়। অ্যানটা হচ্ছে কিওয়ার্ড। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। একটা অ্যাকশনের একটাই রিঅ্যাকশন হবে। আমি বন্দুক থেকে গুলি ছুড়ে দিলাম, গুলিটাকে ধাক্কা মারলো কোথায়? দেওয়ালে। একটা অ্যাকশন, বন্দুকটা আমাকে ধাক্কা মারবে, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন। তারপরে একবার দেওয়ালে ধাক্কা মারলে বন্দুক কিন্তু আমাকে একবারই ধাক্কা মারবে, দুবার নয় কিন্তু। তাহলে প্রত্যেকটা অ্যাকশনের একটাই রিঅ্যাকশন থাকবে। বা আমি যদি নৌকো থেকে ডাঙায় যাই, তাহলে সেখানে আমি মাটিতে পা রাখলাম, নৌকোটা এক ধাপ পিছিয়ে গেল, তারপরে আমি মাটির উপরে কি করলাম? গ্রাউন্ডের উপরে অ্যাকশন ফোর্স দিলাম, নৌকো পিছিয়ে গেল, রিঅ্যাকশন ফোর্স। তবে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এবারে আমি চাইছি নিউটনসের ফার্স্ট ল থেকে সেকেন্ড ল ডিরাইভ করব। সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডিরাইভ করব। নিউটনসের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, হ্যাঁ কি না? F ইকুয়ালস টু m। তাহলে v ইকুয়ালস টু u প্লাস at, এই ফর্মুলাটা থেকে দেখতে পারি v মাইনাস u ইকুয়ালস টু at। তাহলে a ইকুয়ালস টু v মাইনাস u বাই t, হ্যাঁ কি না বল? বেশ, তাহলে এর জায়গায় v মাইনাস u বাই t বসিয়ে দিতে পারি। তাহলে f ইকুয়ালস টু হয়ে গেল m অফ v মাইনাস u বাই t, হ্যাঁ কি না? এবারে আমি যদি ফোর্স অ্যাপ্লাই না করে থাকি, মানে f টা যদি 0 হয়ে থাকে, তার মানে m অফ v মাইনাস u বাই t, এই পুরো টার্মটা 0 হয়ে যাবে কিনা? এবারে কোনো বডির মাস কোনোদিনও 0 হতে পারে? মাস তো নন জিরো কোয়ান্টিটি। তার মানে f যদি 0 হয়, m অফ v মাইনাস u বাই t ইকুয়ালস টু 0। মাস যেহেতু নন জিরো কোয়ান্টিটি, তাহলে v মাইনাস u বাই t ইকুয়ালস টু 0। তাহলে v মাইনাস u ইকুয়ালস টু 0, v ইকুয়ালস টু u। তার মানে ফোর্স যদি 0 হয়ে যায়, তাহলে যে ভেলোসিটি নিয়ে চলছিল সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। এটাই তো ইউনিফর্ম ভেলোসিটি। আবার f যদি 0 হয়, কোনো বডি যদি রেস্টে থাকে, রেস্টে থাকা মানে কি? তার u ইকুয়ালস টু 0। u যদি 0 হয়, v টাও 0 হবে কিনা বল? তাহলে u 0, v টাও 0। তার মানে দেখ, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে যখন f 0 হচ্ছে, আবার f 0 হচ্ছে যখন, তখন রেস্টে থাকা বডি রেস্টেই থাকছে, ঠিক কি না? এটাই তো আমার ফার্স্ট ল বলা আছে। তার মানে হলো নিউটনসের সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডিরাইভ করতে পারলাম যে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ফোর্স যখন 0 হয়ে যাচ্ছে, তখন দেখছি কোনো বডি যদি যে ভেলোসিটি নিয়ে চলছিল সেই ভেলোসিটি নিয়েই চলছে, এন্ড কোনো বডি যখন রেস্টে আছে সে রেস্টেই থাকছে আনটিল এন্ড আনলেস আ ফোর্স ইজ অ্যাপ্লাইড এগেইনস্ট দ্য মোশন অফ দ্য বডি। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে এই স্লাইডটায় যাবতীয় যা কিছু আছে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কারোর কোথাও কোনো সমস্যা নেই? এবারে আসছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। পর আমি বললাম m1 মাসের একটা বডি, m2 মাসের একটা বডি। m1 মাসের বডিটা u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, m2 মাসের বডিটা u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে বিফোর কলিশন। m1 মাসের একটা বডি u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, m2 মাসের একটা বডি u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার তারা কোলাইড করলো, এখানে কলিশন হয়েছে।
আফটার কলিশন কি হলো, m1 মাসের বডি v1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে এন্ড m2 মাসের বডি v2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। দেখ যদি ধাক্কা ধাক্কি খায়, কলিশন হয়, তার মাস কি কোনোদিনও চেঞ্জ হবে? হবে না তো। চেঞ্জ হলে কি চেঞ্জ হয়ে যাবে? তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে কলিশনের আগে তারা u1 u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, কলিশনের পরে তারা v1 v2 ভেলোসিটি নিয়ে গেল। এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছে বিফোর কলিশন এন্ড আফটার কলিশন টোটাল মোমেন্টাম শুড বি কনস্ট্যান্ট অর কনজার্ভড। তার মানে বিফোর কলিশন টোটাল মোমেন্টাম কত হয়ে যাবে? m1 u1 প্লাস m2 u2, আর আফটার কলিশন কত হয়ে যাবে? m1 v1 প্লাস m2 v2। হলো, ক্লিয়ার হয়েছে? এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা আমরা নিয়ে আসবো কোথা থেকে? নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল অফ মোশনে আছে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, হ্যাঁ কি না? ধর আমি বললাম এটা হচ্ছে 1 নম্বর বডি যার মাস হচ্ছে m1, এটা হচ্ছে 2 নম্বর বডি যার মাস হচ্ছে m2। 1 নম্বর বডি 2 নম্বর বডির উপর F12 ফোর্স অ্যাপ্লাই করেছে, আর সাইমালটেনিয়াসলি F12 যদি অ্যাকশন হয় তাহলে 2 নম্বর বডিও 1 নম্বর বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা কত? F21, হ্যাঁ কি না? অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন F12 equals to minus F21, ইকুয়াল এন্ড অপোজিট, ঠিক কি না বল? কি তাই তো হবে? একটা বডি আরেকটা বডির উপর যদি অ্যাকশন ফোর্স দেয় তাহলে উল্টো বডিটা আগের বডির উপর রিঅ্যাকশন ফোর্স দেবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং উল্টো ডিরেকশন হবে, এ যদি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এ এই ডিরেকশনে করবে, ঠিক কি না? তাই ইকুয়াল বলে ইকুয়ালস টু সাইন দেওয়া হয়েছে, অপোজিট বলে মাইনাসটা এসেছে। এবার ফোর্স ইকুয়ালস টু কি হয়? মাস ইনটু অ্যাক্সিলারেশন, হ্যাঁ কি না? তাহলে F12 এর জায়গায় m1 a1 লেখা যায় ইকুয়ালস টু, নেগেটিভ সাইনটা বসে গেল, F21 এর জায়গায় m2 a2 লেখা যায়। ক্লিয়ার? তাহলে m1 a1 ইকুয়ালস টু মাইনাস m2 a2 হয়ে গেল। এবার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু v মাইনাস u বাই t আমরা জানি। তাহলে a1 এর জায়গায় v1 মাইনাস e1 বাই t আর a2 এর জায়গায় v2 মাইনাস u2 বাই t লেখা যায়। এবার তোদের প্রশ্ন হতে পারে যে দাদা তুমি t টা কনস্ট্যান্ট রাখলে কেন? t1 t2 ও তো লিখতে পারো। অ্যাকশন রিঅ্যাকশন সাইমালটেনিয়াস প্রসেস। আমি যদি একজনকে চড় মারি, অ্যাকশন অ্যাপ্লাই করলাম, সে ততক্ষণে দেখবে না যে ও চড় মেরেছে, তাহলে আমি একটু থামি, একটু ভাবি যে কেন মেরেছে, তারপর আরেকটা চড় মারবো আমি। ওরকম হবে না, সাইমালটেনিয়াস প্রসেস। এ তাকে চড় মারলো, সেও তাকে চড় মারবে, তাই সেই কারণে টাইমটা কনস্ট্যান্ট। তাহলে t t কেটে গেল। তাহলে এবার মাল্টিপ্লাই কর, m1 v1 মাইনাস m1 e1 ইকুয়ালস টু মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে প্লাস m2 u2। ক্লিয়ার হয়েছে? u গুলোকে একটা সাইডে নে, v গুলোকে একটা সাইডে নে, তার মানে হয়ে যাবে m1 e1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, হ্যাঁ কি না বল? প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, হ্যাঁ কি না? বোঝা গেছে? এবার এইটা আমি বার করেছি কোথা থেকে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ফ্রম নিউটনস থার্ড ল অফ মোশন। এবারে যদি তোকে উল্টোটা বলতো যে লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে নিউটনস থার্ড ল অফ মোশন প্রুভ করতে হবে, কিছুই না, উল্টো পুরো। প্রথমে এই লাইন, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, কাজ শেষ। হ্যাঁ, বোঝা গেছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? এবারে আসি। আচ্ছা, এই স্লাইডটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো? তাই এবারে দেখ, আমরা দুটো কথা শিখবো, একটা হচ্ছে ইম্পালস, একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। প্রথমে আগে জিনিসটা বোঝাই। ধর আমি ফর এন এক্সাম্পল, ধর আমি কাউকে 30 একটা চড় মারলাম, তাহলে আমি তো এরকম নয়, চড় মারবো কিরকম করে? একটা চড় ফাক করে মারবো, এরকম তো নয়। এরকম তো নয় যে ভালোবাসবো, যে এরকম আসো চড় মারি, একটুক্ষণ থাকো, ভালো লাগছে, আমরা হাত সরিয়ে দেবো। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যে আমার হাত আর ওর গাল টাচ করলো, ওখানে তৈরি হবে ইম্পালস। ধর মালিঙ্গা বল করছে, বিরাট কোহলি ছক্কা হাঁকাচ্ছে, এবার সেখানে বলটা এলো, এমন তো নয় যে বল আসার ওখান থেকে দেখছে বল চলে এসছে, এইখানে বল, এখান থেকে ব্যাট খুলে দিল, ওখান থেকে ফিরে চলে গেল বল। এটা তো হবে না, আগে বল আসবে, ধাক্কা খাবে, তারপরে যাবে। আবার বল এমনও ভাববে না, এসে ধাক্কা খেলো, বলো এই অনেকক্ষণ অনেকটা দূর থেকে এসেছি, একটু 5 মিনিট ব্যাটের সঙ্গে একটু জড়াজড়ি করে বসে তারপরে যাব, এটাও হবে না, সঙ্গে সঙ্গে যাবে। হোস পাইপ দেখেছিস, জল দিলাম দেওয়ালে, ফর এন এক্সাম্পল, জল ছিটকে সঙ্গে সঙ্গে যাবে কিনা?
কৌশানী জল যাবে তো ছিটকে, সব জায়গায় তোকে টানলে তুই বেঁচে থাকতিস না। বোঝা গেছে? তাহলে ওই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যে টাচ করে রয়েছে এটাকেই বলা হচ্ছে ইম্পালস, ওখানে ইম্পালস তৈরি হয়েছে। যে ফোর্সের জন্য মানে ইম্পালসের ফর্মুলাটা কি না F * T, যতটা ফোর্স আমি অ্যাপ্লাই করেছি একজনকে চড় মারার জন্য এবং যতক্ষণ ধরে গালে টাচ করে থেকেছে ওই সেকেন্ড মানে ওই টাইম ইনটু ফোর্স করলে কি পাবো? ইম্পালস ডিনোটেড বাই I = F * T। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? যে ফোর্সের জন্য ইম্পালসটা তৈরি হয়েছে না, the force is responsible for generating the impulse, that is the impulsive force। প্রত্যেকের ক্লিয়ার? impulsive force is nothing but a force, আর impulse of force কে আমরা বলি কি? চেঞ্জ ইন মোমেন্টাম। কি করে হয় দেখা যাক। দেখ I = F * T পড়েছি তো, F মানে কি? মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু T, v = u + at, তাহলে a = v - u/t, হ্যাঁ কি না? এই ভ্যালুটা অ্যাক্সিলারেশনের জায়গায় বসিয়ে দিলাম, তাহলে m * v - u/t * t, হ্যাঁ কি না? t কেটে কুটে গেল, তাহলে m of v - u মানে mv - mu, that is the change in momentum, হ্যাঁ কি না? এবারে ধর তোকে বললো যে ইম্পালস আর ইম্পালসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্স লিখতে হবে, দুটো ডিফারেন্সই জানা। তোর যদি আরো মনে হলো যে 2 নম্বর দিয়েছে আরো দুটো আমি লিখে দেবো, 4টে ডিফারেন্স লিখলে তো ওয়েল এন্ড গুড, কি 3টে ডিফারেন্স লিখলেও খুবই ভালো। আমি পড়ে যাইনি, আমি নরমালি বলে দেব কি ইম্পালস কি? চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালসিভ ফোর্স ইজ নাথিং বাট আ ফোর্স, একটা হয়ে গেল। 2 নম্বর ইম্পালসের ইউনিট কি হবে? মোমেন্টামের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড। ইম্পালসিভ ফোর্সের ইউনিট কি হবে? নিউটন। আচ্ছা 3 নম্বর হলো ইম্পালস মোমেন্টাম, তো ডাইমেনশন কি হবে? মোমেন্টামের ডাইমেনশন mlt - 1। ইম্পালসিভ ফোর্স, ফোর্স তার ডাইমেনশন কি হবে? কার? ফোর্সের ডাইমেনশন mlt - 2। অলরেডি 3টা হয়ে গেল। 4 নম্বর কি হবে? যদি 4 নম্বর দেখতে চাস, ইম্পালসটা টাইম ডিপেন্ডেন্ট কিনা বলতো? whereas impulsive force independent of time। তো তুই যদি পড়েও না যাস ভাই, তুই অটোমেটিক্যালি লিখে ফেলতে পারবি যদি তোর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বোঝা গেছে? তুই নিজেই বানাবি ডিফারেন্স। প্রত্যেকের পরিষ্কার? এইবারে আসি, ধর এরকম একটা ভার্টিক্যাল জিনিস আছে, এটা ভালো করে বুঝ। ধর m মাসের একটা বল v ভেলোসিটি নিয়ে এসে ধাক্কা খেলো দেওয়ালে, দিয়ে আবার v ভেলোসিটি নিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? মোমেন্টাম কত হবে? মাস ইনটু ভেলোসিটি। দেখ মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ কি না? মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি। মাস কি স্কেলার না ভেক্টর? স্কেলার। ভেলোসিটি তার মানে মোমেন্টামের যদি ডিরেকশন আমি দেখি তাহলে মোমেন্টামের ডিরেকশন কে ইন্ডিকেট করবে? ভেলোসিটি। কারণ মাস যখন স্কেলার কোয়ান্টিটি, মাস বলবে ভাই আমি স্কেলার, আমার ডিরেকশন নিয়ে কোনো কথাই খাটে না। তার মানে মোমেন্টাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার মোমেন্টামের মধ্যে কে আছে? মাস আর ভেলোসিটি। তাহলে মাস বলছে ভাই আমি স্কেলার, আমার ডিরেকশন নিয়ে কোনো কথা বলা সাজে না। তাহলে মোমেন্টামের মধ্যে কে ভেক্টর বসে আছে? সেটা হচ্ছে ভেলোসিটি। তার মানে ভেলোসিটি যে ডিরেকশনে যাবে মোমেন্টামও সেই ডিরেকশনে কাজ করবে, হ্যাঁ কি না? তো এই দিক থেকে যখন আসছে দেখ মোমেন্টামটা mv, p = mv, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, যেদিকে থিটা সেই দিকে cos হয় না sin হয়? cos। ভালো করে দেখ, বাদ করে দে, এইটা এই দিকে যাচ্ছে, তাহলে এই p এর রেসপেক্টে এই দিকে হবে p cos থিটা, এই দিকে হবে p sin থিটা। যেহেতু থিটা এই দিকে আছে তাহলে p cos থিটাটা এই দিকে কাজ করবে। ঠিক যেরকম এই যে দেখ p টা এইভাবে কাজ করছিল, তো আমরা জানি কি দুটো এইভাবে থাকে, রেজাল্টেন্টটা এইভাবে বেরিয়ে যায়, রাইট? তাহলে দেখ p টা যদি এইভাবে কাজ করে, p sin থিটা যদি এইভাবে কাজ করে, p cos থিটাটা এইভাবে কাজ করবে, ঠিক কি না বল? হ্যাং করে গেছে।
আচ্ছা, তাহলে দেখ এইটা p গেল, এইটা p cos থিটা, এই যে p cos থিটা এইদিকে যাচ্ছে, p sin থিটা নিচের দিকে যাচ্ছে, p sin থিটা নিচের দিকে গেল। তাহলে দেখ p sin থিটা p cos থিটা তার রেজাল্টেন্ট p, এই জিনিসটা আমাদের চেনা। তার মানে রেজাল্টেন্ট যেদিকে কাজ করবে খুব স্বাভাবিক ব্যাপার, তার দুটো কম্পোনেন্টও সেই দিকে কাজ করবে। তাহলে p যদি নিচের দিকে কাজ করে, p sin থিটা আর p cos থিটা দুটোই নিচের দিকে কাজ করবে, ঠিক কি না? একই রকম ভাবে এই p যখন বের হচ্ছে, তাহলে থিটাটা হচ্ছে এইটা, এটা থিটা, তাহলে p cos থিটা এইদিকে, p sin থিটা এইদিকে, হ্যাঁ কি না? তাহলে দেখ আমরা এই কেসটাতে মোমেন্ট ইম্পালসের মানে মোমেন্টামের দুটো কম্পোনেন্ট পাচ্ছি, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে দুটো p sin থিটা আর হরাইজন্টাল কম্পোনেন্টের ক্ষেত্রে দুটো p cos থিটা। কিন্তু পার্থক্য একটা দেখ, ভার্টিক্যাল কম্পোনেন্টে যখন আছে দুটো p sin থিটা একই ডিরেকশনে কাজ করছে, মানে আর হরাইজন্টাল কম্পোনেন্টের ক্ষেত্রে দুটো p cos থিটা এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে দেখ যদি একই ডিরেকশনে কাজ করে আমরা প্লাস নি বলি, অপোজিট ডিরেকশনে কাজ করলে মাইনাস। তাহলে দেখ হরাইজন্টাল কম্পোনেন্টের যখন আমরা ইম্পালস বার করব, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য দেখ p sin থিটা মাইনাস p sin থিটা, চেঞ্জ কি করে বোঝায়? মাইনাস করলে তো। তাহলে দেখ p sin থিটা মাইনাস p sin থিটা দ্যাট ইকুয়ালস টু 0, কারণ দুটোই একই ডিরেকশনে কাজ করছে, প্লাস হবে ভাই। আর p cos থিটার ক্ষেত্রে দেখ এই p cos থিটাকে যদি আমরা পজিটিভ ধরি, তার রেসপেক্টে এই p cos থিটা নেগেটিভ, মানে অরেঞ্জটাকে যদি পজিটিভ ধরি, গ্রিন p cos থিটা নেগেটিভ, বা উল্টোটা ভাইসা ভার্সা, যদি গ্রিন p cos থিটাকে যদি পজিটিভ ধরি, তাহলে অরেঞ্জ p cos থিটা কি হয়ে যাবে? নেগেটিভ। মোদ্দা কথা অপোজিট ডিরেকশনে কাজ করছে, মানে মাইনাস আসছে। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? তাহলে যখন হরাইজন্টাল পাচ্ছি আমি, হরাইজন্টালের ক্ষেত্রে কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম মানে দুটো মোমেন্টামকে মাইনাস করতে হবে। তাহলে একটা যদি p cos থিটা হয়, মাইনাস অফ মাইনাস p cos থিটা হবে কিনা বলতো? একটা p cos থিটার রেসপেক্টে আরেকটা p cos থিটা তো মাইনাসই হবে। তাহলে একটা p cos থিটা মাইনাস অফ মাইনাস p cos থিটা, তার মানে দেখ তো 2p cos থিটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি আমি টোটাল মোমেন্টাম মানে টোটাল ইম্পালসটা বের করতে চাই, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টের মোমেন্টাম প্লাস ভার্টিক্যাল কম্পোনেন্টের মোমেন্টাম। ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত দেখেছি? 0, আর হরাইজন্টালেরটা কত দেখেছি? p cos থিটা, সরি 2p cos থিটা। তাহলে টোটালটা কত হয়ে যাবে? 0 প্লাস 2p cos থিটা মানে 2p cos থিটা। এই পুরো জিনিসটা বোঝা গেছে? জাস্ট কিছুই না, আমি মোমেন্টামের জিনিসগুলো দেখেছি, দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি, একই ডিরেকশনে যাচ্ছে প্লাস, উল্টো ডিরেকশনে যাচ্ছে মাইনাস। আর চেঞ্জ বোঝালে আমরা সব সময় মাইনাস নিই, তাই যখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা দেখেছি দুটো p sin থিটা একই ডিরেকশনে, তাই একটা যদি প্লাস হয় তার রেসপেক্টে আরেকটা প্লাসই হবে, তাই p sin থিটা মাইনাস p sin থিটা করলে 0 পাচ্ছি। কিন্তু যদি হরাইজন্টাল কম্পোনেন্ট দেখি, তাহলে এক p cos থিটা দুটো অপোজিট ডিরেকশন, তাহলে একটা p cos থিটা যদি নেগেটিভ পজিটিভ হয়, তার রেসপেক্টে আরেকটা p cos থিটা নেগেটিভ হতে বাধ্য। তাহলে আমি যদি তাদের চেঞ্জটা দেখি, তাহলে p cos থিটা মাইনাস অফ মাইনাস p cos থিটা কত হয়ে যাবে? 2p cos থিটা। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের পরিষ্কার? বেশ, এইবারে আসছি আমরা এই চ্যাপ্টারের সবথেকে কোর এরিয়া, যেটা না জানলে জীবন শূন্য। আমি তোদের ক্লাস 10 এ যারা পুরনোরা আছিস, তোদের আমি মেশিন পড়ানোর সময় পুলি সিস্টেমে বলেছিলাম, মনে কর যারা ক্লাস 11 এ সায়েন্স নিয়ে পড়বি তাদের জন্য কিন্তু মেশিন চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। পুলি সিস্টেমে বলেছিলাম কিনা? এবার আসবে দেখ, ফ্রি বডি ডায়াগ্রাম FBD কিছুই না, কোনো বডি মোশনে রয়েছে, সেই বডির মোশনের মানে রিলেটেড, মোশন রিলেটেড আমরা কম্পোনেন্ট ডিভিশন করব, বিভিন্ন কম্পোনেন্ট যা আছে, যদি হয় তো হয়,
আর নইলে আমি সেখান থেকে কি করছি না ইকুয়েশন অফ মোশন কেন দিচ্ছে না, ওটা পার করছে না। শুয়োরের মতন কেন করিস ভাই? ডেলি এসে একটাই কাজ, শুধু এসে ডিস্টার্ব করা। আমি ডিস্টার্ব করছি তো কি হলো এটা বাবা? আমি করিনি না, আমি সত্যি করিনি। আগে দিনও শেষ করলে আজকেও শেষ। আচ্ছা, কোন বডি মোশনে রয়েছে তার আমরা ইকুয়েশনটা দেখতে চাইছি, এটাই আমার এফবিডি এর মেন মোটো। প্রথমেই কনসিডার করে নিচ্ছি এখানে ফ্রিকশন নেই। ফ্রিকশন চ্যাপ্টারটা যখন পড়বো সেখানে আমরা দেখব যে ফ্রিকশন থাকলে কি হচ্ছে। তো এখন আমরা উইদাউট ফ্রিকশন জিনিসটাকে করতে চাইছি। প্রথম তোমার পম্পম ফাটিয়ে দেবো। একটা নিঃশ্বাস নাও, ছাড়ো, তারপর ছাড়ো। দেখ, প্রথমে একদম ইজি থেকে আসছে, একটা স্মুথ সারফেস ধরেছি সবকটা, মানে ফ্রিকশন নেই এটা ধরে নিয়েছি। একটা বডি ছিল এম মাসের বডি, তাকে এফ ফোর্স দিয়ে এই সাইডে টানছি, এ অ্যাক্সিলারেশন নিয়ে সরছে। ইকুয়েশন অফ মোশন আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এফ ইকুয়ালস টু এম। একই না? দুটো জিনিস আমি আগে তোদেরকে বলি। ধর আমি বললাম আমি এই চেয়ারটার উপরে সামনে থাকা কোনো একটা আমি এই চেয়ারটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, চেয়ারটা সরে গেল, অ্যাক্সিলারেশন আমাকে দিয়ে দেওয়া হয়েছে। I want to calculate the force applied on the chair by me. এবার সেক্ষেত্রে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন হবে। তো মাসটা কার মাস, আমার না চেয়ারের? চেয়ারের মাস। যার উপর ফোর্স অ্যাপ্লাইড হবে মাসটা আমি তার নেব, নাকি না? এক নম্বর গেল। দু নম্বর, ধর আমি বললাম যে ধর আমার একটা হাত ধরে আরিয়ান টানছে, ধর আরিয়ান আমি এরকম কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছি, এবার আমার একটা হাত ধরে আরিয়ান টানছে, একটা হাত ধরে শান্তনু টানছে, তাহলে দীপাংশু ওই তো সুসু আছে। এবারে ধর আরিয়ান ধর 10 নিউটন ফোর্স দিয়ে টানছে আমার, এটা কি বলে, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডকে 10 নিউটন ফোর্স দিয়ে টানছে, আর শান্তনু 5 নিউটন ফোর্স দিয়ে টানছে। হোয়াটএভার, ও বুঝে গেছে এতদিন। আচ্ছা, তাহলে বল অ্যাজ আ বডি আমি কোন দিকে সরব? আরিয়ানের দিকে, কারণ ওর ফোর্সটা বেশি অ্যাপ্লাই করেছে আমার উপর। তার মানে দেখ, যদি একটা বডি দুটো সাইড দিয়ে ফোর্স অ্যাপ্লাইড হয় তাহলে যে দিকে ফোর্স বেশি বডি সেই দিকেই সরবে, ঠিক কি না? এবারে ধর এমন হলো যে শান্তনুও 10 নিউটন ফোর্স দিয়ে টানছে, আরিয়ানও 10 নিউটন ফোর্স দিয়ে টানছে, তখন কারোর দিকেই সরবো না, বডি ইকুইলিব্রিয়ামে থেকে যাবে। ক্লিয়ার হয়েছে? শুধু এই দুটো কথা মাথায় রাখবি। আচ্ছা, দু নম্বরে আসছি। দেখ, একটা বডিকে এম মাসের বডিকে এই সাইডে এফ ফোর্স দিয়ে টানছে, এম মাসের বডি মানে আমি, এই সাইডে আরিয়ান টানছে এফ ফোর্স দিয়ে, এই সাইডে শান্তনু টানছে টি টেনশন দিয়ে। টেনশন ইজ নাথিং বাট আ ফোর্স, নাকি না? বডিটা এ অ্যাক্সিলারেশনে এদিকে সরছে, তার মানে বলতো এফ আর টি এর মধ্যে কে বড়? এফ বড়। বডি যেই দিকে সরবে স্বাভাবিক ব্যাপার ভাই, সেই দিকে ফোর্স বেশি, তাহলে এফ বেশি, এফ গ্রেটার দ্যান টি লিখে দিয়েছি। তাহলে এর ইকুয়েশন অফ মোশন হবে নেট ফোর্সটা কত না এফ মাইনাস টি, দ্যাট ইকুয়ালস টু এম এ। ক্লিয়ার হয়েছে? এফ মাইনাস টি ইকুয়ালস টু এম এ। বড় থেকে ছোট মাইনাস করব, মাস ইনটু অ্যাক্সিলারেশন লাগাবো, অঙ্ক শেষ হলো। ধর দুটো মাস রয়েছে, পরেরটা দেখ, m1 m2 দুটো মাস রয়েছে। পুরো সিস্টেমটাকে f ফোর্স দিয়ে টেনেছি, পুরো বডিটা এই সাইডে সরছে। আমি m1 আর m2, এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখ, পুলি সিস্টেম যখন পড়িয়েছিলাম ক্লাস 10 এ, তখন মনে করে দেখ আমি বলেছিলাম স্ট্রিং যদি একই থাকে টেনশন ডিফারেন্ট হবে না। টিটি টুটি টুটি 40 40 করেছিলি তো? তাহলে দেখ m1 আর m2 এর মধ্যে কমন স্ট্রিং এটা, তাহলে তাদের দেখ টেনশন একই আছে, টিটি। m1 ও পাচ্ছে টি, m2 ও পাচ্ছে টি। এবার একটা কথা বল, আমি m1 m2 দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা
ইকুয়েশন অফ মোশন বের করতে চাইছি। m2 এর জন্য সে কতগুলো ফোর্স দেখতে পাচ্ছে দেখ, দুটো, এ সাইডে F এ সাইডে T, হ্যাঁ কি না? F আর T এর মধ্যে কে বড় হবে? F বড় হবে, কারণ বডি এই দিকে সরছে, F এর দিকে সরছে। আচ্ছা, m1 কতগুলো ফোর্স দেখতে পাচ্ছে? একটা, সেটা কত না টেনশন T, হ্যাঁ কি না বল? তাহলে দেখ m2 এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি দাঁড়াচ্ছে? F - T = m2a, আর m1 এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? T = m1a, কারণ এর তো এইদিকে সাত খুলে কেউ নেই যে T কে ব্যালেন্স করবে। এ তো অনাথ বাচ্চা, একে এ গোদে নিয়ে নিয়েছে T। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ধর আমি তিনটে বল মানে তিনটে ব্লক নিয়েছি, m1 m2 m3, এক ফোর্স দিয়ে টানছি, পুরো সিস্টেম এইদিকে সরছে, রাইট? তাহলে বল m3 কতগুলো ফোর্স পাচ্ছে? দুটো, কি কি? F আর T1, ভেরি গুড। m2 কতগুলো ফোর্স পাচ্ছে? দুটো, কি কি? T1 আর T2, নাইস। m1 বেশ, তাহলে বল m3 এর ক্ষেত্রে যে F আর T1 কে বড়? F, কারণ বডি F এর দিকে সরছে। m2 এর ক্ষেত্রে কে বড় হবে? T1, কারণ এই দিকে সরছে। m1 তো সবে ধর নির্মূল। তাহলে m3 এর ক্ষেত্রে দেখ ইকুয়েশন অফ মোশন কি দাঁড়িয়ে যাচ্ছে? F - T1 = m3a, একই না বল? m2 এর ক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে দেখ T1 - T2 = m2a, একই না? m1 এর ক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে দেখ T2 = m1a, আর তো কেউ নেই একে ব্যালেন্স করার মতো। ইকুয়েশন অফ মোশন কিভাবে সাজাচ্ছি বোঝা গেছে? একেবারে ইজি। এবারে আরেকটা টপিক দেখছি দেখ, এই দুটো এতক্ষণ ধরে দুজনের মধ্যে গ্যাপ হয়েছিল, ভালোবাসা কম, এবারে ভালোবাসা বেশি হয়ে গেছে, দুজন চিপকে চিপকে আছে। m1 m2 দুটো ব্লক একদম চিপকে গেছে, কোনো ইয়ে আছে কি? নেই তো। আচ্ছা, কেসটা বোঝাই দেখ, কি কি বের করতে চাইছি। এ ভাই, আমার নিজেদের বিদ্যা নেই, আমাকেও বিদ্যা ধর अंकित কার। আচ্ছা ধর এই কেসটা দেখ, আমি আগে কেসটা বোঝাই দেখ। ধর আমি বললাম আমি দাঁড়িয়ে আছি, আমাকে পেছন থেকে আরিয়ান এরকম জোরে শক্ত করে ধরে রেখেছে, এবার আমার হাত ধরে ধর শান্তনু টানছি, তাহলে আমি সরবো কিনা বলতো? কি তাই তো? এবারে আমি যদি সরি, আরিয়ানও সরবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, কি? ধর ও ধর ফর এন এক্সাম্পল 20 নিউটন ফোর্স দিয়ে টানছে আমাকে, তো ও কিন্তু আরিয়ানের উপর ফোর্স অ্যাপ্লাই করেনি, কিন্তু ওই ট্রেন লাইনের বগির মতো ও কিন্তু আরিয়ানের উপর ফোর্স অ্যাপ্লাই করেনি। আমি দাঁড়িয়ে আছি, আরিয়ান আমাকে পেছন থেকে এরকম জড়িয়ে ধরেছে, ও টানছে, তাহলে আরিয়ান মানে শান্তনু আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করেছে, আরিয়ানের উপর নয়। কিন্তু সরব কিন্তু দুজন মিলে, ঠিক কি না? কারণ ও যদি আমাকে টানে তাহলে ও আমার উপর ফোর্স অ্যাপ্লাই করেছে, সেই ফোর্সটা আমি শান্তনু আরিয়ানের উপর দিচ্ছি, রাইট? কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, কি? ও যে পরিমাণ ফোর্স আমার উপর অ্যাপ্লাই করেছে, ও তো ডাইরেক্ট আমার উপর অ্যাপ্লাই করেছে, আরিয়ানের উপর তো ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেনি। তার মানে আমার থ্রু দিয়ে ওই ফোর্সের কিছুটা যাবে ওর উপর, কারণ কিছুটা তো আমি নিয়ে নেব, থাকি না? এবারে প্রশ্ন হচ্ছে, ও জানে যে ও আমার উপর কত ফোর্স অ্যাপ্লাই করেছে, কিন্তু ও এটা জানে না যে আরিয়ান কত ফোর্স পেয়েছে, রাইট? আমি ক্যালকুলেট করতে চাইছি আরিয়ান কত ফোর্স পেল, কি রকম? m1 m2 দুটো ব্লক আছে, they are totally attached with each other। আমি পুরো সিস্টেমটাকে F ফোর্স দিয়ে টানছি, এদিকে সিস্টেম সরবে, এই অ্যাক্সিলারেশন নিয়ে সরলো। এবার আমি ধরলাম m2 টা m1 এর উপর, মানে m2 টা হচ্ছে আমি, m1 হচ্ছে আরিয়ান, এখানে শান্তনু আছে, F ফোর্স দিয়ে টেনেছে, ও ডাইরেক্ট আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করেছে, অন্য কারোর উপর নয়, আরিয়ানের উপর তো নয়। আমি কি করেছি, m2 m1 কে স্মল f ফোর্স দিয়েছি যাতে করে টেনে নিয়ে যেতে পারি। I want to calculate the value of small f। ব্যাপারটা বোঝা গেছে? এবারে দেখ, এই অ্যাক্সিলারেশন নিয়ে যখন সরছে, সে তো আমিও সরছি, ও সরছে, তার মানে তো
টোটাল সিস্টেমের জন্য এই অ্যাক্সিলারেশনটা কাজ করছে করছে কিনা বল? টোটাল সিস্টেমের জন্য কাজ করছে। তাহলে F ইকুয়ালস টু টোটাল মাস কত হয়ে যাবে m1 প্লাস m2 ইনটু অ্যাক্সিলারেশন কত a, হ্যাঁ কি না? তাহলে a ইকুয়ালস টু কত হয়ে যাবে F বাই m1 প্লাস m2। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? F ইকুয়ালস টু m1 প্লাস m2 ইনটু a, তাহলে a ইকুয়ালস টু কি হয়ে যাবে F বাই m1 প্লাস m2। প্রত্যেকের ক্লিয়ার তো? এবার তোরা একটু আগে বললি যে ফোর্স যার উপরে অ্যাপ্লিকেবল মানে যার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে আমি তার মাসটা নেব, ঠিক কি না? এখানে m2 মাসের ব্লকটা m1 মাসের ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই করেছে, তাহলে মাসটা কোনটা নেব, m1 না m2? m1 মাস, কারণ m1 মাসের উপর অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে দেখ স্মল f ইকুয়ালস টু m1a লেখা যায় m1 f এর ভ্যালুটা বসিয়ে দিলাম a এর ভ্যালুটা বসিয়ে দিলাম f বাই m1 প্লাস m2, তার মানে স্মল f এর ভ্যালু হয়ে গেল কত m1f বাই m1 প্লাস m2। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের পরিষ্কার? এবার যদি তিনটে বডি অ্যাটাচ থাকে, ধর m1 m2 m3 তিনটে বডি অ্যাটাচ আছে, ক্লিয়ার? ধর আমি আছি, আমার পেছনে আরিয়ান ধরে আছে, তার পেছনে প্রাণীল জড়িয়ে আছে। এবার ও শান্তনু টানছে, তাহলে আমি তিনজনকে ধরে টেনে নিয়ে গিয়ে যাব। তাহলে আমি কাকে ফোর্স দেব? আরিয়ানকে। আরিয়ান কাকে ফোর্স দেবে? প্রাণীলকে। এবারে এই যে চেনটা যাচ্ছে, আই ওয়ান্ট টু ক্যালকুলেট আরিয়ান, আমি আরিয়ানকে কত ফোর্স দিয়েছি, মানে ও জানতে চাইছে আমি আরিয়ানকে কত ফোর্স দিয়েছি এন্ড আরিয়ান প্রাণীলকে কত ফোর্স দিয়েছে। লাইক দিস, m3 টা আমি, m2 টা আরিয়ান, m1 টা হচ্ছে কে প্রাণীল। শান্তনু কি করেছে? f ফোর্স দিয়ে টেনেছে পুরোটা, ঠিক কি না? দুটো মাস আছে m1 m2 m3। এবার শান্তনু টানছে f ফোর্স দিয়ে, দীপাংশু টানছে f ফোর্স দিয়ে। এবার m3, এবার দেখ m3 টা m2 এর উপরে স্মল f1 ফোর্স অ্যাপ্লাই করেছে, m2 টা m1 এর উপরে স্মল f2 ফোর্স অ্যাপ্লাই করেছে। আমি স্মল f1 আর স্মল f2 এর ভ্যালু জানতে চাইছি কত হবে। ঠিক আগেরটার মতই পুরো সিস্টেমটা তো এই অ্যাক্সিলারেশন নিয়ে সরছে, তাহলে টোটাল মাস কত হবে m1 m2 m3, হ্যাঁ কি না? তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে ক্যাপিটাল F ইকুয়ালস টু m1 m2 m3 ইনটু অ্যাক্সিলারেশন a, হ্যাঁ কি না? তাহলে a ইকুয়ালস টু হবে F বাই m1 m2 m3, হ্যাঁ কি না? এবার সিম্পল জিনিস, F1 ফোর্সটা কার উপরে অ্যাপ্লিকেবল হচ্ছে? দুটোর উপরে, m1 আর m2 দুটোর উপরে অ্যাপ্লাই করা হয়েছে, কারণ ও দিয়েছে m2 এর উপরে, কিন্তু m1 ও তো পাবে। ঠিক যেরকম ভাবে ও অ্যাপ্লাই করেছে ফোর্স আমার উপরে, সঙ্গে তো এরা দুজনও পাচ্ছে, ঠিক কি না? তাহলে m3 টা যখন m2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করেছে, m1 ও পাবে, যেহেতু তারা অ্যাটাচড রয়েছে। তাহলে তখন সেক্ষেত্রে f1 ইকুয়ালস টু হয়ে যাবে m1 প্লাস m2 ইনটু a। তার মানে f1 ইকুয়ালস টু হয়ে গেল, এর ভ্যালুটা যদি বসিয়ে দিই m1 প্লাস m2 ইনটু f বাই m1 প্লাস m2 প্লাস m3। প্রত্যেকের ক্লিয়ার কিনা বোঝা গেছে? বেশ। এবারে m2 টা m1 এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করেছে? f1। তাহলে f1 ইকুয়ালস টু কত লিখবো? কার উপরে অ্যাপ্লাই করা হয়েছে? m1। এর সাইডে তো আর কিছু নেই যে আরো f ফোর্স দিয়ে দিতে পারে, তাহলে শুধু হয়ে যাবে কত m1a, হ্যাঁ কি না? m1 m1 এর মতো রইলো, a মানে কত? তো কোথায় গেল? f বাই m1 প্লাস m2 প্লাস m3 বসিয়ে দিলাম, অঙ্ক শেষ। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এগুলো সমস্ত কিছু করছি আমরা কার জন্য? স্মুথ সারফেসের জন্য। এবারে আমরা আসি ইনক্লাইন্ড প্লেনের জন্য। ধর এইটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এর এখানে ইনক্লাইন্ড প্লেনের উপরে একটা m মাসের ব্লক বসে আছে। আমরা প্রত্যেকে জানি নরমাল রিঅ্যাকশন ফোর্স m, আমি যেভাবে থাকবো আমাদের সেই দিকেই কাজ করবে। ধর আমি এভাবে দাঁড়িয়ে আছি, n এইভাবে কাজ করছে। আমি যদি এদিকে ঝুঁকে যাই, n এইভাবে কাজ করবে। আমি যদি সামনের দিকে ঝুঁকে যাই, n এইভাবে কাজ করবে। কিন্তু ওয়েট অফ দা বডি সব সময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, হ্যাঁ কি না? একদম সেই ব্যাপারটাই দেখেছি। দেখ m এইভাবে আছে ইনক্লাইন্ড প্লেনের উপর, ঝুঁকে আছে নিচের দিকে, তাহলে তার নরমাল রিঅ্যাকশন ফোর্সও এই রকম ভাবে কাজ করবে যেদিকে বডি ঝুঁকে আছে, কিন্তু তার ওয়েট mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, রাইট?
এই অ্যাঙ্গেল যদি থিটা হয় অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এই পরবর্তী স্টেশন শোভাবাজার সুতারু আচ্ছা থিটাটাকে কি বলা হয় অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ আর একটা নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ এবারে দেখ এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা কিনা কি করে হচ্ছে দেখ এইটা একটু খটোমটো লাগে কিছুই না এটাকে জাস্ট মনে রেখে দিতে হয় যে এটা থিটা হলে এটাও থিটা হবে যেদিকে থিটা সেই দিকে cos থিটা তাহলে নিচের দিকে কাজ করছে mg cos থিটা এই দিকে কাজ করবে mg sin থিটা এবার এটা থিটা কি করে হয় না বাই সিমেট্রি না দেখ ভালো করে খেয়াল করে দেখ mg sin থিটা এই দিকে কাজ করছে আমি যদি স্ট্রেট দেখি তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে কিনা বলতো অল্টারনেট অ্যাঙ্গেল আবার দেখ এটা থিটা হলে এটা থিটা এটা থিটা এটা থিটা সিমেট্রি মেইনটেইন করছে তো তাহলে যেদিকে থিটা সেই দিকে cos থিটা তাহলে এই দিকে হচ্ছে mg cos থিটা এই দিকে হচ্ছে mg sin থিটা প্রত্যেকের ক্লিয়ার এবারে সব সময় অপোজিট ফোর্স নিজেদেরকে ব্যালেন্স করবে ভালো করে দেখ এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স এর নিচের দিকে কে কাজ করছে এর ঠিক উল্টো দিকে mg cos থিটা এবং এটা ইউনিভার্সাল ট্রুথ মাথায় রেখে দে ফর অ্যান ইনক্লাইন্ড প্লেন সব সময় n এর উল্টো দিকে mg cos থিটা কাজ করবে ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে যদি করে তার মানে বুঝবি যে আঁকা ঠিক আছে এবং আমার অঙ্ক ঠিক যাবে তাহলে n mg cos থিটা হয়ে যাচ্ছে দুজন দুজনকে ব্যালেন্স করবে নইলে কিন্তু ব্লকটা এখানে বসে থাকতে পারতো না যদি n টা বেশি হয়ে যেত তাহলে যেত উল্টে পড়ে যেত ঠিক কি না আবার যদি mg cos থিটাও বেশি হয়ে যেত তাহলে এরকম নড়বড় করতো দুজন দুজনকে টেনে রেখেছে ব্যালেন্সে রেখেছে বলেই ও মানটা স্টেবল রয়েছে ইনক্লাইন্ড প্লেনের ইয়ে বরাবর সাইড বরাবর প্রত্যেকের ক্লিয়ার কিনা বল তাহলে এই ফিগারটা বোঝা গেছে এইভাবে আমরা প্রত্যেকটা কেসে ফ্রি বডি ডায়াগ্রাম লিখি এবারে আমরা ক্লাস 10 এ পুলি পড়েছিলাম পুলি সিস্টেম পড়েছিলাম তো সেখানে ওই যে বললাম একটু আগে যে স্ট্রিং যদি একই থাকে টেনশন কি হবে সেম থাকবে স্ট্রিং ডিফারেন্ট হয়ে গেলে টেনশন কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে ডিফারেন্ট এবার আরো একটা জিনিস পুলি সিস্টেম যখন পড়েছিলাম তখন সঙ্গে সঙ্গে একটা জিনিস অ্যাজিউম করে নিয়েছিলাম কি বলতো টেনশন ফ্রিকশনলেস মাসলেস ফ্রিকশনলেস করেছিলাম তো সেটা এখানেও অ্যাপ্লিকেবল যতদিন অবধি পুলি পড়বো ততদিন অবধি মাসলেস ফ্রিকশনলেস দেখা যাক সেটা দেখ পুলি রয়েছে প্রথমে আমরা অ্যাজিউম করে নিয়েছি কি পুলিটা হচ্ছে কি মাসলেস এন্ড ফ্রিকশনলেস এবারে একটা সাইড হচ্ছে m1 মাস ঝুলছে একটা সাইডের হচ্ছে m2 মাস ঝুলছে এবার যখন m1 মাস আর m2 মাস দেওয়া হয়েছে দেখ আমি এটা বলে দিয়েছি m1 গ্রেটার দ্যান m2 তাহলে যে মাসটা বেশি মানে সেটা ভারী হবে নিচের দিকে নামবে তাহলে a যদি নিচের দিকে নামে স্বাভাবিক ব্যাপার a উপরের দিকে উঠবে কিনা এবার উপরের দিকে টেনশন কাজ করছে কিনা বল এটা t হলে এটাও t হবে ঠিক তো কারণ স্ট্রিং একটাই এটা যদি t হয় এটাও t হবে a মানে a যেহেতু ভারী a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে স্বাভাবিক ব্যাপার a অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠবে নিচের দিকে কে কাজ করে ওয়েট a নিচের দিকে নামছে তার মানে প্রথম দেখ m1 তাহলে দুটো ফোর্স পাচ্ছে একটা হচ্ছে m1g নিচের দিকে যেতে তার ওয়েট আর একটা হচ্ছে টেনশন টি উপরের দিকে এই নিচের দিকে নামছে তার মানে ওয়েটটা বেশি তাই m1g t m1a ইকুয়েশন বোঝা গেছে a উপরের দিকে উঠছে তার মানে নিশ্চয়ই টেনশন বেশি এও তো m2 টাও তো দুটো ফোর্সই পাচ্ছে একটা হচ্ছে নিচের দিকে m2g তার ওয়েট আর একটা হচ্ছে টেনশন উপরের দিকে দুটো সেম অ্যাক্সিলারেশন এই কেন টেনশন এক আছে দিয়ে করা এবার m2 টা হচ্ছে m2g উপরে কত t তাহলে দেখ ফর্মুলা কি হয়ে যাবে t m2g m1
টেনশন বেশি, mg কম, m2g যদি বেশি হতো নিচে নেমে যেত। এবার দুটো বডি একই স্ট্রিং এ আছে, দুটোই একই সঙ্গে নিচের দিকে নামছে, এটা তো হতে পারে না। একটা নিচে নামলে আরেকটা উপরে উঠবে, সাইমালটেনিয়াস প্রসেস। এই তো ভালো एग्जांपल দিই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার আসি, তার মানে একটা জিনিস আমি দেখলাম, দেখ যদি কোনো বডি a অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে ওঠে, ইকুয়েশন অফ মোশন হবে t - mg = ma। কোনো বডি যদি a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, mg - t = ma, ঠিক কি না বল? এবারে এর রেসপেক্টিভ কতগুলো কন্ডিশন দেখা যায়। কোনো বডি মুভিং আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড উইথ ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক কি না? ফার্স্ট কন্ডিশন আমরা প্রত্যেকে জানি, যদি কোনো বডি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে তার অ্যাক্সিলারেশন কত? 0। উপরের দিকে যখন উঠছে, মুভিং ফর আ ইউনিফর্ম ভেলোসিটি, অ্যাক্সিলারেশন 0। কি করে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি, যেটা তোরা বাচ্চা কাল থেকে শিখে এসেছিস। ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপরের দিকে উঠছে, উপরের দিকে গেলে ইকুয়েশন কি হয়? t - mg = ma। তার t - mg = m * a মানে হচ্ছে 0, কারণ তোরাই বললি যে কোন বডি যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যায় তার অ্যাক্সিলারেশন কত হয়ে যায়? 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে t = mg। আবার কোন বডি যদি নিচের দিকে নামে, তাহলে mg - t = ma, অ্যাক্সিলারেশন 0। তাহলে দেখ তো t = mg হয়ে যাচ্ছে, একই ব্যাপার। তার মানে দেখ কোন বডি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে সে উপরে উঠুক কিংবা নিচে নামুক, তার ক্ষেত্রে t = mg হয়ে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক কি না বল? কারণ অ্যাক্সিলারেশনটা 0 হয়ে যাচ্ছে। কোন বডি যখন ফ্রিলি ফল করছে, একটা বডি ফ্রিলি ফল করছে মানে কি তোরাও পড়েছিস, when a body is falling freely then its acceleration is equals to the acceleration due to gravity, মানে its own acceleration a equals to small g 9.8 m/s², মানে সে নিচের দিকে পড়ছে with its own acceleration 9 m/s², 9.8 m/s²। তো সেক্ষেত্রে a equals to যদি g হয়ে যায়, দেখ পড়ছে তো নিচের দিকে, যে ফ্রিলি পড়ুক আর যাই করুক নিচের দিকেই তো যাচ্ছে। নিচের দিকে গেলে ইকুয়েশন কি হয়? mg - t = ma, একই না? তাই তো? তাহলে হয়ে যাচ্ছে দেখ mg - t = ma। তাহলে mg এর জায়গায় যেহেতু a = g, g এর জায়গায় a বসিয়ে দিতে পারিস কিংবা a এর জায়গায় g বসিয়ে দিতে পারিস, হোয়াটএভার। তাহলে দেখ g এর জায়গায় যদি a বসিয়ে দিস, ma - t = ma, তাহলে t = হয়ে যাচ্ছে ma - ma, মানে 0 কি না? টেনশন 0 হয়ে যাচ্ছে। টেনশন 0 হয়ে যাওয়া মানে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স 0 হয়ে যায়, কারণ টেনশন ভার্টিক্যালি উপরের দিকে কাজ করছে, নরমাল রিঅ্যাকশন ফোর্সও উপরের দিকে কাজ করছে। তাহলে টেনশন ইজ ইকুইভ্যালেন্ট টু নরমাল রিঅ্যাকশন ফোর্স, বলা যায়? তাহলে টেনশন 0 হয়ে যায়, তার মানে কি নরমাল রিঅ্যাকশন ফোর্সও 0। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এই রকম কন্ডিশনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে মনে করব আমাদের কোনো ওয়েটই নেই, ওয়েটলেস ভাববো, এবং এই কারণেই এই কন্ডিশনকে বলা হয় ওয়েটলেসনেস কন্ডিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে when a body is falling freely, that means with an acceleration, it is falling with an acceleration a equals to g, then the tension or the normal reaction force of the body, that should be 0. In that case the body doesn't feel any weight and the condition is termed as the weightlessness condition. প্রত্যেকের ক্লিয়ার? এবারে যদি এরকম হয় একটা বডি নিচের দিকেই ফল করছে কিন্তু এমন একটা অ্যাক্সিলারেশন নিয়ে ফল করছে যে অ্যাক্সিলারেশনটার ভ্যালু g এর থেকে, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির থেকে অনেক অনেক বেশি। আমরা জানি কি নরমালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 m/s², যেটাকে নিয়ার अबाउট 10 ধরে আমরা কাজ করি, সেটা এখানে সবথেকে বেশি, তার থেকে বেশি অ্যাক্সিলারেশন আমি পাই না। কিন্তু আমি বলেছি, অ্যাজিউম করেছি এমন একটা অ্যাক্সিলারেশন পেয়েছি that is much more greater than the acceleration due to gravity, এইটা নিয়ে সে নিচের দিকে পড়ছে। নিচের দিকে পড়ছে মানে mg - t = ma, এই ইকুয়েশন খাটবে। তাহলে mg - t = ma হলো t = mg - ma হবে, m কমন নিলে g - a হবে। a বড় না g বড়? a বড়। তাহলে দেখ g - a করছি মানে ছোট থেকে বড় মাইনাস করছি, তাহলে দেখ তো
টেনশনটা নেগেটিভ হয়ে যাবে কিনা? এই কেসটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস কন্ডিশন, মানে when a body is falling with an acceleration that is much more greater than the acceleration due to gravity g, then the condition of the body should term as the super weightlessness condition. মানে কি, আগেরটা ছিল weightlessness condition, মানে সেই অবস্থায় সে মাটিতে দাঁড়িয়ে আছে কিন্তু নিজেকে মনে হচ্ছে ভীষণ হালকা, ওয়েটই নেই আমার। আর এটা হচ্ছে এতই হালকা, আগেরটা জিরো ছিল এটা নেগেটিভে চলে গেছে, মানে এতই হালকা যে সে আর মাটিতে লেগে নেই, সে হাওয়ায় ভাসছে। ঠিক এই কারণের জন্য জিরো গ্র্যাভিটিতে বা স্পেসে মানে অ্যাস্ট্রোনটরা ভেসে থাকে, সেখানে কি জিটা তো নেই, নেগলিজিবল। বডির অ্যাক্সিলারেশন থাকবে না এটা হতে পারে না, বডির নিজস্ব তো অ্যাক্সিলারেশন আছে। তাহলে ইন দ্যাট কেস জিরো গ্র্যাভিটি বা স্পেসে সেখানে তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকে অনেক বেশি, সেখানে সুপার ওয়েটলেসনেস কন্ডিশন থাকছে, সে আর ভেসে থাকবে মানে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছে না, ভেসে থাকছে। দেখবি t = 0 যখন ফ্রি ফল হয় কিরকম একটা কন্ডিশন বলি, মানে এটা একটা কোয়াসি স্ট্যাটিক কন্ডিশন, মানে নিয়ার অ্যাবাউট ফ্রি ফল, এক্সাক্ট ফ্রি ফল নয় বললে ভুল হবে। আমি লিফটের নিচের দিকে নামছি, হঠাৎ করে লিফটের কেবল ছিঁড়ে গেল, কেউ এক্সপেরিয়েন্স করেছিস কোনোদিন? প্লিজ করিস। তাহলে এরকম করে কেটে দিলাম, ভাগ করে পড়ে গেল, তখন হচ্ছে ওয়েটলেসনেস কন্ডিশন। ফিজিক্সের জন্য এইটুকু করতে পারবি না? ঠিক, লজ্জা করে না? বোঝা গেছে এটা? কি এদিকে বোঝা গেছে? দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মাছি গুড়েও বসে, গোবরেও বসে, ডিপেন্ডস অন দ্য থার্ড পারসন যে সে কোথায় বসতে দেখছে। বুঝেছো? হ্যাঁ না, ওটা তোর মনে হয়। হ্যাঁ পুকি, পু মানে পু করে ছেড়ে দিয়েছিস, কি মানে চাবি, চাবি ঘুরিয়েছিস ছেড়ে দিয়েছিস। আমি তো ভাবলাম চাবিটা হ্যাঁ। এটা দরজাটা খুলে যায়, হ্যাঁ। তাহলে সুপার ওয়েটলেসনেস হয়ে যাবে। ওয়েটলেসনেস কন্ডিশন। আমি তো ভাবলাম চাবিটা সম্পূর্ণ। আরো একটা জিনিস দেখবি, যখন তুই লিফটে করে উপরের দিকে উঠছিস, ঠিক আছে, বা অনেক সময় দেখবি ব্রিজের উপরে উঠছিস, ভারী লাগে না নিজেকে? আবার যখন লিফটে করে নিচের দিকে নামছিস বা ব্রিজ থেকে নিচের দিকে নামছিস, হালকা লাগে না? কেন লাগে দেখ, যখন উপরে উঠছি t - mg = ma, তো তাহলে t = কি হয়ে যাবে? ma + mg, তাই তো? t = কি হয়ে যাবে? ma + mg, হ্যাঁ কি না? তাহলে m কমন নিলে a + g, ঠিক কি না? তাহলে নেট অ্যাক্সিলারেশন বেড়ে যাচ্ছে। আর যখন নিচের দিকে নামছে তখন দেখ t = কত হয়ে যাচ্ছে? mg - ma, হ্যাঁ কি না? তাহলে m কমন নিলে দেখ তো g - a থাকছে, মানে কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে। প্রত্যেকের ক্লিয়ার কিনা বলো? পরিষ্কার? তার মানে এই ক্ষেত্রে কমে যাচ্ছে নেক্সট ভ্যালুটা। ক্লিয়ার প্রত্যেকের? এই হচ্ছে আমাদের NLM এর পুরো চ্যাপ্টার শেষ। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? নেক্সট দিন পরীক্ষা নেব বলেছি। অল দ্য বেস্ট। তুমি তো বলেছো পারো, তুমি পারো একটা যেটা তৈরি করতে, ওয়েট আ মিনিট, ও একটা প্রশ্ন করেছে। লিফটের মধ্যে পুলি বেঁধে দিলাম, ভালো কথা। একটা ভারী একটা হালকা এরকম। হ্যাঁ 6-7 খেলছে, তারপরে এবার ধরো লিফটটা উপরে যাচ্ছে, ফাইন। এবার একটা বডি যেটা ভারী হলো F1 নিচের দিকে অ্যাক্ট করছে আর নেট হচ্ছে, তাহলে লিফটটা তো উপরে আছে, তাহলে ওর সঙ্গে এর কোনো সম্পর্ক হবে না। লিফট যে পুলিটা আছে সে পুলি কিন্তু লিফটের মধ্যেকার অ্যাটমসফিয়ারের মধ্যেই আছে, পুলিটা আছে লিফটের মধ্যেকার অ্যাটমসফিয়ারেই আছে। শুধু এটা মনে রাখতে হবে যে যখন পুলিটা লিফটের মধ্যেই বসে আছে, লিফটটা যে অ্যাক্সিলারেশনে উপরের দিকে উঠছে, এর নিচে নামুক যে হোক আর যে উপরে উঠুক, যাই করুক, সেটা কিন্তু ওই এ অ্যাক্সিলারেশন নিয়ে করবে। বাদ বাকি কেস পুরো একই। মানে পুলিটা বাচ্চা, ধর ফর এন এক্সাম্পল
তুই অটোয় বসে ব্যারাকপুর থেকে খড়দা যাচ্ছিস, তাহলে তোর অ্যাক্সিলারেশন মানে মানে অটোর অ্যাক্সিলারেশন। আমরা আর্থের মধ্যে আছি, আর্থ রোটেট করছে, আমরাও রোটেট করছি, তো করছে কিনা বল? তাহলে আমাদের অ্যাক্সিলারেশন কোনটা হবে? আর্থের অ্যাক্সিলারেশন। আমরা পুলি, আর্থ হচ্ছে লিফট, ব্যাস শেষ। আর্থে রোটেট করার সঙ্গে আমাদের কোনো জিনিসপত্র এদিক সেদিক হয়েছে কি? হয়নি তো, শুধু অ্যাক্সিলারেশনটা আমরা নিয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে লিফটের মধ্যে পুলি থাকুক আর যাই থাকুক, সে তার মেইনটেইন করে চলবে, তার ইকুয়েশন অফ মোশনই মেইনটেইন করবে। যে ভারী সে সেখানে যাবে, এমন তো না যে লিফটের মধ্যে জি কাজ করে না, করে তো। কিন্তু লিফটের মধ্যে জি কাজ করলে তাহলে যেটা ওয়েট বেশি সে নিচের দিকে নামবে, যার ওয়েট কম সে উপরের দিকে উঠবে, এর তো নিয়ম। এবং তার জন্য এই ইকুয়েশন অফ মোশনটাই খাটবে, যেটা এইটা দেখেছি। শুধু লিফট উপরের দিকে উঠছে, তার মানে তার যে অ্যাক্সিলারেশনটা হবে কিছু কন্ডিশন দেওয়া থাকবে যেখান থেকে আমি লিফটের অ্যাক্সিলারেশনটা বার করতে পারবো। লিফটের অ্যাক্সিলারেশনটা বার করব, কন্ডিশনে পুট করে দেবো, অঙ্ক শেষ। বুঝতে পেরেছি সমস্যা কোথায়? অ্যাক্সিলারেশন তো লিফটের অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা তো লিফটের অ্যাক্সিলারেশন। এ মোশনে লিফট মোশনে আছে বলেই না এর উপর এফেক্ট করতে পারছে, তাহলে ওর অ্যাক্সিলারেশনটাই তো এ পাবে। যেরকম আমি বললাম আর্থ মানে হচ্ছে লিফট, আমরা হচ্ছে পুলি, তাহলে আর্থের অ্যাক্সিলারেশনটাই তো আমরা পাচ্ছি। তেমনি মোশনে থাকা অবস্থায় ওই তো তার অ্যাক্সিলারেশনটা পাবে, তাই না? এই হচ্ছে গল্প। মানে লিফটের অ্যাক্সিলারেশন যেটা পুলির মধ্যে এক্স্যাক্টলি বোঝা গেছে? বলো এই আস্তে, আমি এখনো ক্লাস শেষ করিনি যে গল্প জুড়ে দিবি। একই জিনিস চলতে থাকবে। ধর এইটা, ধর যদি 4টে দিত, এই কথা বলতো আলো লেখা আছে। দেখ যদি 4টে এরকম থাকতো, M1 M2 M3 M4, আমি একে F4 দিয়ে টেনেছি, রাইট? তাহলে A এর উপরে স্মল f1, A এর উপরে স্মল f2, A এর উপরে স্মল f3 দিয়েছে, অ্যাক্সিলারেশনটা টোটালটা নিয়ে এইদিকে সরেছে, রাইট? তাহলে টোটাল মাস কত হয়ে যাবে? ক্যাপিটাল F ইকুয়ালস টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 ইনটু A। তাহলে A ইকুয়ালস টু কত হয়ে যাবে? F বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, হ্যাঁ কি না বল? হলো। এবারে F1 টা কার উপর? F1 টা কে অ্যাপ্লাই করেছে? M1। তাহলে M1 বাদ দিয়ে M2 M3 M4 সবাই পাবে। তাহলে F1 ইকুয়ালস টু কি হয়ে যাবে? M2 প্লাস M3 প্লাস M4 ইনটু A। তার মানে কত হয়ে যাবে? M2 প্লাস M3 প্লাস M4 ইনটু A মানে কত? F বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, এই করে করে যাবে। যদি F2 বলি, F2 কার উপর হবে? M3 প্লাস M4 ইনটু A, এর ভ্যালুটা বসিয়ে দেব। যদি M3 বলি, মানে F3 বলি M4 ইনটু A, হয়ে গেল। পরপর যাবে, 5টা থাকুক 10টা থাকুক 20টা থাকুক, আমার তাতে কিছু যায় আসে না। এক্স্যাক্টলি তাই। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এই আস্তে যদি ফোর্সটা অ্যাপ্লাই করা হয় বডি যদি এক্সাক্ট ওয়েটটা লাগবে বডিকে মুভ করতে, কতটা করা যাবে? বুঝলাম না। ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করলাম, বডিটাকে কিন্তু বডিতে যতটা ফোর্স লাগবে মুভ করতে কতটা দিন? হ্যাঁ বেশ, তাহলে তো বডি মুভই করবে না। তাহলে বডি যদি মুভ না করে আমি ইকুয়েশন অফ মোশন তো পাবো না। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? সে ফ্রিলি মুভ করতে পারবে, and from the motion of that body we can conclude the equation of motion of that body. এবার যদি সে মুভই না করে ইকুয়েশন অফ মোশন পারবে না। এই হচ্ছে গল্প। তাহলে আমাকে দেখতে হবে তখন যে এক্সট্রা কতটা অ্যামাউন্ট অফ ফোর্স লাগলে বডিটা মুভ করতে পারে এদিক থেকে এদিকে, বা আমি যেদিকে মুভ করাতে চাইছি বডিটা। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের পরিষ্কার? আর কারোর কোনো কোয়েরি আছে?
বল লিফটের মধ্যে ওয়েট আবার এই লিফটে আসবে বলো লিফট লিফটের মধ্যে ওয়েট মেশিনে তো ওরকম মানুষ দাঁড়ায় আমি কথা বলতে বারণ করেছি তো ছাবলামো মারলে থাপড়ে লাল করে দেবো আমি তো খোঁজাচ্ছে কি বাচ্চা ছেলে নাকি তোমরা তোমরা 5 6 এ পড়ো এটাকে খোঁজাচ্ছে সেটাকে খোঁজাচ্ছে কি 5 6 এ পড়ো তোমরা লিফটের মধ্যে ওয়েট মেশিনে তো ওরকম মানুষ একটা দাঁড়িয়ে আছে তো নিচের দিকে যে ওয়েটটা হচ্ছে সেটা পুরো লিফট সমেত আসবে লিফট প্লাস এক্স্যাক্টলি লিফট প্লাস ওয়েট মেশিন প্লাস মানুষ হবে ওটা না হবে ওটা হবে নরমাল রিঅ্যাকশন সেই কারণেই দেখবি যদি লিফটের মধ্যে আমরা ওই জিনিসটা করি তো আমরা কিন্তু পুরোপুরি স্টেবল থাকতে পারি না হালকা হলেও নড়ি কেন না ওই নরমাল রিঅ্যাকশনের থেকে কিছুটা হলেও বেশি হয়ে যাচ্ছে আমাদের ওয়েট আমরা কখন স্টেবল থাকতে পারবো যখন নরমাল রিঅ্যাকশন ফোর্স আর টোটাল ওয়েটটা ব্যালেন্স করছে ক্লিয়ার এবার নরমাল রিঅ্যাকশন ফোর্স তো ভাই আমার একা এবার বাদ বাকিগুলোর তো ওয়েট একসঙ্গে মানে অ্যাড হয়ে গেছে তখন সেক্ষেত্রে আমার কষ্ট হবে আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ভালো কথা মনে করেন ধর আমি বললাম যে আমি একটা গাছের ডাল ধরে ঝুলে আছি এবার ধর আমার ঠ্যাং ধরে প্রিয়ম ঝুলে আছে এবার ওয়েট তো নিচের দিকেই কাজ করবে তাহলে বলতো ওর মাস m1 আমার মাস m2 হ্যাঁ একটা গাছের ডাল আছে আমি ঝুলছি গাছের ডাল জুড়ে আমার ঠ্যাং ধরে প্রিয়ম ঝুলছে ওর মাস m1 আমার মাস হচ্ছে m2 তাহলে বলতো আমি মানে ও কতটা ওয়েট ফিল করবে প্রিয়ম ও শুধু করবে m2g মানে ওর m1 বলেছি না তোর ও করবে শুধু m1g সো তো শুধু নিজেরটাই ফিল করবে আমি তো আমারটা প্লাস ওরটা ফিল করব মানে আমার মানে আমি কত ফিল করব m1 প্লাস m2 into g কাছের ডাল পুরোটা করে ওটাকে আমি বাদ দিয়ে করছি মানে ওটা নেগলিজিবল ধরে কাজ করছি ক্লিয়ার এবার ধর আমি ঝুলছি আমার ঠ্যাং ধরে ও ঝুলছে এই সিভার মধ্যে এরকম একটা হনুমানের অঙ্ক আছে ধর আমি ঝুলছি আমার ঠ্যাং ধরে প্রিয়ম ঝুলছে এবার তাহলে আমি কতটা ওয়েট ফিল করব না m1 প্লাস m2g আমারটা করব প্লাস ওরটাও কারণ ও তো টানছে আমার ঠ্যাংটাকে এবারে ও কত ফিল করবে ও তো শুধু একা ঝুলে আছে ও শুধু করবে m1g মানে ওর ওয়েটটাই শুধু এবার যদি বলতাম যে আমি ঝুলে আছি আমার ঠ্যাং জোড়া প্রিয়ম ঝুলে আছে প্রিয়মের ঠ্যাং জোড়া শান্তনু ঝুলে আছে তাহলে আমি করছি কি ওর যদি m3 হয় ওর ধর আমার m1 আমি প্রথমে আছি m1 m2 m3 তাহলে আমি কতটা ওয়েট ফিল করব m1 m2 m3g তারপরে প্রিয়ম আছে প্রিয়ম কতটা ওয়েট করবে m2 m3g ভেরি গুড আর শান্তনু কত করবে m3g প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ভেরি নাইস তোমার উপরে যে টেনশনটা কাজ করবে সেটা কত সেটা তো নরমাল রিঅ্যাকশন ফোর্স সেটা মানে সেটা আমাকে করবে শুধু তোমারটা মানে আর তোমার করবে হ্যাঁ মানে m1 m2 প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আর কারোর কিছু কোয়েরি আছে নেই চ্যাপ্টারটা বোঝা গেছে ক্লিয়ার হয়েছে নেক্সট দিন एग्जाम নেব বলেছি চিন্তা করার দরকার নেই যে যতটা পেরেছিস ভালো করে আমি দেখ প্রথম কথা হচ্ছে নাম্বার কম আসে দুটো কারণ এক হচ্ছে আমি কিছুই পড়ে আসিনি আর দু নম্বর হচ্ছে আমি পড়ে এসেছি কিন্তু প্রথমবার সবকিছু গুলিয়ে ঘেঁটে গ হয়ে গেছে তাই আমি নাম্বার কম পেয়েছি এবং কোন কারণের জন্য নাম্বার কম হয়েছে এটা আমি ঠিক ধরে ফেলবো সুতরাং ভালো করে পরীক্ষা দিয়ে আসবি যেন সেকেন্ডটা না হয় যে আমি কিছু পড়ে আসিনি তাই নাম্বার কম পেয়েছি আমি পড়ে এসেছি নাম্বার অনেক বেশি পেলে তো ভালোই আর যদি কমেও যায় আমার যেন সেকেন্ড অপশনের জন্য কম বোঝা গেছে তো অল দ্য বেস্ট ভালো করে যেগুলো মার্ক করেছে সেগুলো ভালো করে পড়ে তাহলেই হয়ে যাবে চ্যাপ্টারটা ভালো করে বোঝা গেছে গুড নাইট